আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রত্যেক বুটের মধ্যে দুইটি অথবা একটি করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন করে পরে বাকি টপিক থেকে প্রশ্ন করা হয়, এই টপিকটি হচ্ছে টোপোলজি। এই টপিকটিকে টোপোলজি টপিকটা 100% কমন। এই ভিডিওটির মধ্যে দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় টপিক আলোচনা করার চেষ্টা করব। চলো আর দেরি না করে টপিকগুলো দেখে আসি। এখানে আছে টোপোলজি। এটা প্রত্যেক বুটের জন্য একটি সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। এখানে আমি টেকনিকগুলো শিখিয়ে দিব, তোমরা একটু বিস্তারিত পড়ে নিলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল আনসার করতে পারবা অথবা একটি সৃজনশীল আনসার করতে পারবা খুব সহজেই। শুধু যদি তোমরা টোপোলজি টপিকটা দেখো তাহলেই একটা সৃজনশীল আনসার করতে পারবা, ঠিক আছে? আর বাকি যে টপিক আছে এটার থেকে একটা আসে। এখন চলো, টোপোলজি হচ্ছে 6 প্রকার। একটা হলো বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, থ্রি টোপোলজি, হাইব্রিড টোপোলজি। টোপোলজি আমাদের 6 প্রকার। এখন আমাদের টোপোলজি কি, অর্থাৎ একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার যে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা হয় তাকে বলা হয় টোপোলজি। এখন বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, থ্রি টোপোলজি, হাইব্রিড টোপোলজি। এটা হচ্ছে আমাদের 6 প্রকার টোপোলজি। এখন চলো আমরা বাস টোপোলজি নিয়ে আলোচনা করে আসি। এই যে এখানে আমাদের বাস টোপোলজি আছে, বাস টোপোলজি এটা আমাদের উদ্দীপকে চিত্র আকারে থাকবে। দেখো, এই যে এখানে একটি তার, এই যে লম্বা একটি তার আছে, এই তারের সাথে কম্পিউটারগুলো যুক্ত করা হয়েছে। তারের সাথে কম্পিউটারগুলো কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। অর্থাৎ একটি ব্যাকবোন তারের সাথে যখন কম্পিউটারগুলো যুক্ত করে টোপোলজি তৈরি করে তখন তাকে বাস টোপোলজি বলা হয়। তারপরে আরেকটা টোপোলজি থাকতে পারে, এই যে এরকম গোলাকার কিন্তু একসাথে লাগবে না, ঠিক আছে, মধ্যে দিয়ে ফাঁক থাকবে। এই দুই মাথার মধ্যে তুমি যদি এভাবে এটাকে লম্বা করো তাহলে এটার মতন হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ দেখো, এই বাস টোপোলজিটা থাকবে হয় এইভাবে, একটি ব্যাকবোন তারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকবে, অথবা আরেকটা এভাবে এরকম গোলাকৃতির থাকবে, কিন্তু এই দুইটা মাথা, এই যে এখানে একটি মাথা এখানে একটি মাথা, এই দুইটা মাথা কখনোই লাগবে না। যদি লেগে যায় তাহলে এটা রিং টোপোলজি হয়ে যাবে। আর যদি মধ্যে দিয়ে ফাঁক থাকে, গোলাকার কিন্তু মধ্যে দিয়ে ফাঁক, তুমি চাইলে দুইটাকে মাথায় ধরে লম্বা করতে পারো। যদি এরকম হয় এটা হচ্ছে বাস টোপোলজি, ঠিক আছে। এই চিত্রগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে, কারণ উদ্দীপক আকারে চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে বাস টোপোলজির দুইটা চিত্র। এখন তুমি সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নিলাম। তারপরে আসো রিং টোপোলজি। এই যে রিং টোপোলজির মধ্যে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে বাস আর রিং এর মধ্যে প্রায় কিন্তু মিল আছে। এখানে এখানে দেখো কোথাও কোনো ফাঁক নেই, কোথাও কোনো রিং এর মধ্যে কি কোথাও কোনো ফাঁক নেই, কিন্তু বাসের মধ্যে ফাঁক আছে, এটা একটু মাথায় রাখবা। রিং টোপোলজিটা হচ্ছে যে টোপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকার চক্রাকারে প্রত্যেকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে রিং টোপোলজি বলে। প্রত্যেকটি কম্পিউটার বৃত্তাকারে রিং এর মতন চক্রাকারে কি আছে, সাজানো আছে, তখন তাকে রিং টোপোলজি বলে। অথবা এইভাবেও থাকতে পারে, এই যে একমুখী। এখন এই যে এদিকে গেল একমুখী ডাটা গেল, ঠিক আছে, একমুখী ডাটা গেল, এরকম যদি থাকে এটাকে বলা হয় রিং টোপোলজি। অথবা এইভাবেও থাকতে পারে, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এ বি এর কাছে ডাটা পাঠাইলো, এই যে দেখো তীরের মাথা একদিকে, আবার বি সি এর কাছে ডাটা পাঠাইলো, আবার সি ডি এর কাছে ডাটা পাঠাইলো, আবার ডি কোথায় পুনরায় আবার এর কাছে ডাটা পাঠাইলো। এখন একটু খেয়াল করো তো, এই যে এ বি এর কাছে, বি সি এর কাছে, সি ডি এর কাছে, ডি আবার এর কাছে, এটা আবার চক্রাকারে হলো না? এই যে এটা এটা কিন্তু একমুখী, এই যে একমুখী ডাটা, ঠিক আছে, তীরের মাথাটা একমুখী আছে মানে এটা একমুখী ডাটা, এভাবে এভাবে ঘুরে এভাবে আসলো। এর মানে এটা তো এরকম ভাবে আসলো, ঠিক না? এরকম যদি হয় এটা থাকে তাহলেও তোমার বুঝে নিতে হবে এটা রিং টোপোলজি, অর্থাৎ একমুখী ডাটা আছে যে এইভাবে গোল গোল করে আবার এর মধ্যে আসলো, এর মানে হচ্ছে এটা রিং টোপোলজি, ঠিক আছে। তাহলে অবশ্যই রিং টোপোলজির চিত্রগুলো একটু দেখে নিবা। তারপরে আসো স্টার টোপোলজি। এই যে স্টার টোপোলজির মধ্যে সর্বদা মনে রাখবা, স্টার টোপোলজির মধ্যে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, ঠিক আছে। স্টার টোপোলজির মধ্যে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, যেখানে কেন্দ্রীয় কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটার সংযোগ করা হয়। যেমন এখন কেন্দ্রীয় কম্পিউটার থেকে দেখো অন্যান্য চারদিকে আমাদের কি দিল, লাইন দিল, অর্থাৎ সংযোগ করলো। অর্থাৎ কেন্দ্রীয় কম্পিউটার থেকে যদি কম্পিউটারগুলো সংযোগ করা হয় তখন তাকে কি বলা হয়, স্টার টোপোলজি। এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্নবোধক দিয়ে তোমাকে প্রশ্ন করবে, এই যে এই প্রশ্নবোধক চিহ্নস্থানটি ব্যাখ্যা করো। প্রশ্নবোধক চিহ্নস্থানটি হচ্ছে হাব বা সুইচ, তখন হাব বা সুইচের তুমি বর্ণনা দিয়ে দিবা। তারপরে আবার এভাবেও থাকতে পারে, এই যে উপরে একটি কম্পিউটার আছে, এটা থেকে এটাই 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 এই তিনটা কম্পিউটার সংযোগ হলো। অথবা এই যে আমি এটা ডি নিলাম, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। ডি থেকে দেখো এ বি সি এর মধ্যে লাইন আসলো, এর মানে এখানে কেন্দ্র কেন্দ্র মূল কোনটা, ডি,
ডি কে কি বলা হয়, হাব বা সুইচ। যেহেতু কেন্দ্রীয় কম্পিউটার আছে তার মানে বুঝতে হবে এটা স্টার টোপোলজি। তারপরে আবার এইভাবে আসতে পারে, যেমন এখানে সুইচ, ঠিক আছে, এই যে সুইচ দিয়ে এই যে এখানে আসলো, ধরো এটা আমি এ দিলাম, এটা আমি বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম। সুইচ থেকে যখন কম্পিউটারগুলোর মধ্যে লাইন যাবে তখন এটাকে বলা হয় স্টার টোপোলজি, ঠিক আছে। স্টার টোপোলজির মধ্যে অবশ্যই কেন্দ্রীয় একটা কম্পিউটার থাকবে, কেন্দ্রীয় একটা কম্পিউটার থাকবে। তারপরে আসো মেশ টোপোলজি, ঠিক আছে। তারপরে কি টোপোলজি, মেশ টোপোলজি। এখন মেশ টোপোলজি মানে হচ্ছে যে টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযোগ থাকবে তাকে বলা হয় মেশ টোপোলজি। অর্থাৎ মেশ টোপোলজির মধ্যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি থাকবে, সংযোগ থাকবে। ধরো আমি এখানে যদি এ লিখি, এখানে যদি বি লিখি, এ বি সি ডি। এখন একটু খেয়াল করো, এই যে এ বি এর কাছে ডাটা পাঠাইলো, বি আবার দেখো এ এর কাছেও ডাটা পাঠাইতে পারবে, যে উভয়মুখী তীর আছে, ঠিক আছে, অর্থাৎ উভয়মুখী ডাটা আসতে পারবে। আবার বি চাইলে ডি এর কাছে পাঠাইতে পারবে, আবার ডি চাইলে বি এর কাছে পাঠাইতে পারবে, ঠিক আছে, উভয়মুখী দেখো তীরের মাথা আছে। আবার সি চাইলে বি এর কাছে পাঠাইতে পারবে, এ চাইলে ডি এর কাছে, ডি চাইলে এ এর কাছে। এই যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা নেটওয়ার্ক আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যদি সংযোগ থাকে তখন তাকে বলা হয় মেশ টোপোলজি। আবার এখানেও দেখো, এই যে এটা যদি তুমি এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এটা ডি ধরো, এটা ই ধরো, তাহলে একটু খেয়াল করো তো প্রত্যেকের সাথে প্রত্যেকের ডাটা হবে। যেমন এ চাইলে বি এর কাছে এই যে এইভাবে ডাটাটা পাঠাইতে পারবে, আবার বি চাইলে এই যে ডি এর কাছে সরাসরি পাঠাইতে পারবে, অথবা ডি চাইলে এ এর কাছে পাঠাইতে পারবে। এখন আবার এ চাইলে ই এর কাছেও এই যে এরকম ভাবে পাঠাতে পারবে। অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের নেটওয়ার্ক যদি থাকে এটাকে বলা হয় মেশ টোপোলজি। তারপরে আরেকভাবে থাকতে পারে, দেখো এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এই যে এ চাইলে ডি এর কাছে কিন্তু পাঠাতে পারবে, এই যে এইভাবে এ চাইলে ডি এর কাছে পাঠাতে পারবে, আবার ডি চাইলে এই যে এর কাছে পাঠাতে পারবে। অর্থাৎ উভয়মুখী তীরের মাথা আছে মানে উভয়মুখী ডাটা। আবার এ চাইলে বি এর কাছে পাঠাতে পারবে, বি চাইলে এ এর কাছে পাঠাতে পারবে, আবার বি চাইলে সি এর কাছে পাঠাতে পারবে, সি চাইলে বি এর কাছে পাঠাতে পারবে। এই যে সি আবার ডি এর কাছে, ডি আবার সি এর কাছে। আবার পুনরায় তারা এ এবং ডি উভয়মুখী ডাটার মাথা দেওয়া আছে, এর মানে উভয়মুখী ডাটা। তার মানে এই যে এটাও মেশ টোপোলজি, ঠিক আছে, এটাও কি মেশ টোপোলজি। তারপরে আসো আমরা ট্রি টোপোলজি এবং হাইব্রিড টোপোলজি গুলো দেখে আসি। এই যে ট্রি টোপোলজি হচ্ছে এমন একটি টোপোলজি যেখানে প্রত্যেকটি কম্পিউটারের সাথে এমন ভাবে সংযুক্ত থাকবে যাকে দেখতে অনেকটা গাছের শাখা প্রশাখার মতন মনে হবে। অর্থাৎ কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত হয়ে যে টোপোলজি তৈরি করা হয় তাকে বলা হয় ট্রি টোপোলজি, ঠিক আছে। এইভাবে থাকতে পারবে। ধরো এটা হচ্ছে হোম পেজ থেকে এ এর কাছে আসলো, বি এর কাছে আসলো, আবার এ এর কাছে এক্স ওয়াই জেড, হ্যাঁ, তারপরে আবার এখানে ধরো এ এর কাছ থেকে এক্স ওয়াই এর কাছে আসলো, আবার বি এর কাছ থেকে জেড এবং হ্যাঁ টি এর কাছে আসলো। এই যে এরকম যদি হয়, অর্থাৎ এই যে একটা ডিম থেকে দুইটা হলো, দুইটা থেকে আরো একটা থেকে দুইটা হলো, আবার এই যে একটা থেকে আরো দুইটা হলো, এই যে একটা থেকে আরো দুইটা হলো, অর্থাৎ গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত আছে। এর মানে হচ্ছে এটা ট্রি টোপোলজি, ঠিক আছে। তারপরে এইভাবেও থাকতে পারে, এটাও ট্রি টোপোলজি। তারপরে হাইব্রিড টোপোলজি। এখন হাইব্রিড টোপোলজি যেখানে একাধিক টোপোলজির সমন্বয়ে গঠন করা হয়, যেখানে যে টোপোলজিটা একাধিক টোপোলজির সমন্বয়ে গঠন করা হয় তখন তাকে হাইব্রিড টোপোলজি বলা হয়। যেমন বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজির সমন্বয়ে এই টোপোলজিটা গঠন করা হয়েছে। একের অধিক যদি টোপোলজির দ্বারা কোনো টোপোলজি গঠন করা হয় তখন তাকে হাইব্রিড টোপোলজি বলা হয়। আশা করি এটা বুঝতে পেরেছ। এটার সৃজনশীল আমি সব বোঝানোর পরে অবশ্যই দেখিয়ে দিব। এখন চলো আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স। এগুলো স্ট্যান্ডার্ড উদ্দীপকের মধ্যে দিয়ে দেওয়া থাকে। এই স্ট্যান্ডার্ড দিয়ে বলে উদ্দীপকে কার সাথে মিল আছে, ঠিক আছে, উদ্দীপকটি নিয়ে বিস্তারিত আলোচনা করো। তাহলে অবশ্যই মনে রাখবা এই যে ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স এটা নৈবিত্তিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে যে কোনো একটা নৈবিত্তিক প্রত্যেক বুটের মধ্যে 100% কমন। তাই খুব মনোযোগ সহকারে এটা দেখতে হবে। ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে ধরো আই ই ই ই, তিনটা ই, আয়ের পরে তিনটা এ, তারপরে 802.11, আয়ের পরে তিনটাই 802.15, আয়ের পরে তিনটাই 802.16। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 802 এটা কিন্তু প্রত্যেকের মধ্যে আমাদের কি নির্ধারিত, ঠিক আছে। ওয়াইফাই এর জন্য, ব্লুটুথের জন্য, ওয়াইম্যাক্স এর জন্য সবার জন্য কি 802 নির্ধারিত। কিন্তু এখানে দেখো, এখানে আছে 11, এখানে 15, এখানে 16। এটা কিভাবে মনে রাখবা, এটার জন্য আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। ধরো এখানেও ওয়াই, এখানেও ওয়াই, ঠিক আছে, এখানেও ওয়াই, এখানেও ওয়াই, ওয়াই আর এর মধ্যে হচ্ছে ব্লুটুথ। তাহলে আমরা সবাই বার্গার চিনি, ঠিক আছে। বার্গারের নিচে এবং উপরে উভয় কি
থাকে হচ্ছে রুটি, ঠিক আছে। বার্গারের নিচে এবং উপরে উভয় জায়গায় কি থাকে? রুটি থাকে। মধ্যে কি থাকবে? মাংস থাকবে, শাকসবজি থাকবে বা অন্যান্য সস, সস গুলো থাকবে। এখন একটু খেয়াল করো, আমাদের নিচেও রুটি উপরেও রুটি, এই যে উপরেও ওয়াই নিচেও ওয়াই, ঠিক আছে, উপরে ওয়াই নিচে ওয়াই। তাহলে কিভাবে মনে রাখবা? উপরে ওয়াই নিচে ওয়াই, আর মধ্যে কি থাকবে? নিচে ব্রতুত থাকবে, কারণ ব্রতুত তো ওয়াই ওয়াই এর সাথে মিল নেই, ব্রতুত অন্যরা, এর জন্য ওয়াইটা এই ব্রতুতটা মধ্যে থাকবে। এখন স্ট্যান্ডার্ড গুলো কিভাবে মনে রাখবা? এই যে WIFI, এখানে আই আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে, ধরে নিবা এটা 1 1, ঠিক আছে। ওয়াই ওয়াই অর্থাৎ এই যে WIFI ওয়াইফাই, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ দুইটা আই আছে মানে দুইটা ওয়ান আছে, এভাবে মনে রাখবা। হ্যাঁ, দেখো ওয়াইফাই, এখানেও আই আছে, এখানেও আই আছে, তার মানে এটাকে যদি 1 ধরো, রোমানের 1 ধরো, এটাকেও রোমানের 1 ধরো, এর মানে 1 1 কত? 11। তাহলে এই যে 802.11, তাহলে আমরা ওয়াইফাই এর স্ট্যান্ডার্ডটা কত পেয়ে গেছি? এই যে 802. সবার সাথেই থাকবে। এখন 802. তারপরে হচ্ছে 11, এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। কেন আমরা বুঝেছি? কারণ ওয়াইফাই লিখতে গেলে WIFI, এখানেও আই, এখানেও আই, তাহলে এটাকে যদি আমি রোমানের 1 1 ধরি, তাহলে এই যে 1 1। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আসো ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স হচ্ছে বিশ্বব্যাপী কানেক্টর, ঠিক আছে, বিশ্বব্যাপী বিস্তৃত। যেহেতু বিশ্বব্যাপী, এখানে সবচেয়ে বড়টা কোনটা? 16। এই যে 11 15 16, তাহলে সবচেয়ে বড়, যেহেতু এটা বিশ্বব্যাপী এজন্য এটা অনেক বড়, এজন্য সবচেয়ে বড়টা হচ্ছে ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স, তাহলে উপরেও রুটি নিচেও রুটি, মধ্যে যে থাকবে, মধ্যে হচ্ছে 15, 11 এবং 16 মধ্যে হচ্ছে আমাদের 15, তার মানে এটা নিশ্চয়ই ব্লুটুথের। তাহলে ব্লুটুথ কিভাবে মনে রাখবা? ব্লুটুথ মনে রাখার নিয়মটা হচ্ছে ব্লুটুথ থাকবে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স এর মধ্যে। তাহলে ওয়াইফাই স্ট্যান্ডার্ডটা হচ্ছে 11, ওয়াইফাই স্ট্যান্ডার্ডটা কত? 11। ওয়াই ম্যাক্স যেহেতু সবচেয়ে বড়, ঠিক আছে, বিশ্বব্যাপী, এজন্য এটা হচ্ছে 11, এটা হচ্ছে 16, ঠিক আছে, এটা কত থাকবে? 16 থাকবে। আর 11 এবং 16 মধ্যে থাকে 15, নিশ্চয়ই এটা ব্লুটুথ। এটা হচ্ছে তোমার মনে করো মাংস অথবা শাকসবজি অথবা সস, ঠিক আছে। এই যে সস গুলো হচ্ছে এর মধ্যে থাকবে, তাহলে এই যে 15 হচ্ছে মধ্যে, 11 যেহেতু ওয়াইফাই আই এর মানে 1 1, আর ম্যাক্স হচ্ছে 16 সবচেয়ে বড়, আর মধ্যেটা অবশ্যই 15। আশা করি এটা বুঝতে পারবা, ঠিক আছে। উদ্দীপক দেখলে এবং নৈবিত্তিক দেখলে এখন তোমরা খুব সহজেই ধরে নিতে পারবা। তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, তা হচ্ছে ল্যান্ডম্যান 1। ল্যান্ডম্যান 1 এটাও আমাদের উদ্দীপক আকারে থাকে। এখন এই যে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, তারপরে আছে ধরো এই যে ম্যান, তারপরে 1 ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে ল্যান এটা তুমি কিভাবে বুঝবা? ল্যান হচ্ছে পার্সোনাল থেকে একটু বড়, অর্থাৎ একই ভবনের, এই যে আমি একটু টেক্সট লিখে দিয়েছি, একই ভবনের বিভিন্ন তলায়, একই ভবনের, ধরো 5 তলায় একটা ভবন আছে, এই একই ভবনের একই তলায় অথবা একই ভবনের বিভিন্ন তলায় অথবা পাশাপাশি ভবন অথবা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে, ধরো তুমি একটা কলেজে থাকো, এই তোমার কলেজের অধীনে অথবা ইউনিভার্সিটির অধীনে একটা ক্যাম্পাস আছে, এখানে নির্দিষ্ট একটি ক্যাম্পাসের মধ্যে তোমার নেটওয়ার্ক গুলো করা হয়েছে, অথবা একটি বিল্ডিং আছে 5 তলা, ঠিক আছে, 5 তলার মধ্যে একই ভবনের একই তলায় অথবা একই ভবনের বিভিন্ন তলায় অথবা পাশাপাশি ভবন অথবা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে যখন নেটওয়ার্ক স্থাপন করা হয়, এটাকে বলা হয় ল্যান। এটাকে কি বলা হয়? ল্যান। তারপরে আসো ম্যান, তারপরে আসো এই যে ম্যানটা হচ্ছে মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক। তাহলে বিভিন্ন শহর, ধরো বিভিন্ন শহর বলতে এরকম বোঝায়, ধরো ঢাকা, রাজশাহী, খুলনা, বাগেরহাট, এরকম বিভিন্ন শহর অথবা একই শহরের বিভিন্ন স্থান, ঠিক আছে। এই ম্যানটা তুমি কি বুঝবা? বাংলাদেশের ভিতরে ধরো ঢাকা জেলা, ঠিক আছে, অথবা ঢাকা বিভাগ। এখন ঢাকা বিভাগের সাথে ঢাকার অধীনে যতগুলো জেলা আছে, ঠিক আছে, ঢাকা বিভাগের অধীনে যতগুলো জেলা আছে, একে নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করলো। ধরো মিরপুর, হ্যাঁ, তারপরে ধরো মিরপুর 1, তারপরে মিরপুর 11, হ্যাঁ, তারপরে ধরো গুলিস্তান, এরকম ভাবে যদি দেওয়া থাকে একই শহরের বিভিন্ন স্থান অথবা বিভিন্ন শহর, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, তাহলে বুঝতে হবে এটা মেন। তারপরে আসো ওয়ান মানে হচ্ছে বিশ্বব্যাপী, এক দেশ থেকে অন্য দেশ, ঠিক আছে, বাংলাদেশ, মালয়েশিয়া, ইটালি, সৌদি আরব, এরকম বিভিন্ন দেশের মধ্যে অথবা এক শহর থেকে আরেক শহরে যখন নেটওয়ার্ক গঠন করা হয়, অর্থাৎ ল্যান এবং ম্যান এই দুইটা সমন্বয়ে আমাদের ওয়ান গঠিত হয়। ল্যান এবং ম্যানের সমন্বয়ে কি গঠিত হয়? আমাদের ওয়ান গঠিত হয়। ওয়ান মানে হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত একটি নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন দেশ। আশা করি উদ্দীপক আইলে তোমরা বুঝতে পারবা। যখন থাকবে একই ভবনের বিভিন্ন তলা অথবা পাশাপাশি ভবন অথবা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে একটি কম্পিউটার, হ্যাঁ, নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করলো, তাহলে বুঝতে পারবে এটা ল্যান। আর যখন একই দেশের বিভিন্ন শহর অথবা
হ্যাঁ একই শহরের বিভিন্ন স্থান, তাহলে বুঝতে পারবা এটা মেন। আর যখন বিশ্বব্যাপী থাকবে এক দেশ থেকে অন্য দেশ, তাহলে এটা বুঝতে পারবা তোমরা ওয়ান। এটা নৈবিত্তিকের মধ্যে কাজে লাগবে। খুব মনোযোগ সহকারে আমার টপিক গুলো ভালোভাবে শুনে তোমরা খাতায় লিখে লিখে আয়ত্ত করে নাও, তাহলে সৃজনশীল অনেকটা সহজ হবে। তারপরে আসো অপটিক্যাল ফাইবার কেবল। আমাদের কেবলগুলোর মধ্যে কোঅক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এর মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল মোস্ট ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার কেবল স্বচ্ছ কাচের তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ বিদ্যুৎ প্রভাব মুক্ত, চুম্বক প্রভাব মুক্ত। এই নৈবিত্তিক গুলোর মধ্যে অবশ্যই পাবা অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে চুম্বক প্রভাব মুক্ত, বিদ্যুৎ প্রভাব মুক্ত। এই অপটিক্যাল ফাইবার হচ্ছে তিন ভাবে গঠিত হয়। একটা অপটিক্যাল ফাইবারের কেবলের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে কোর, আরেকটা কারিং, আরেকটা হচ্ছে জ্যাকেট। এখন কোরের ব্যাস কত, কারিং এর ব্যাস কত, জ্যাকেটের ব্যাস কত, এটা একটু দেখে নিবা নৈবিত্তিকের জন্য, ঠিক আছে। এখন আসো অপটিক্যাল ফাইবার কেবল স্বচ্ছ তারের, স্বচ্ছ কাচের তৈরি। আর এখানে ডাটাটা আদান প্রদান হয়ে হচ্ছে হ্যাঁ আলোর রশ্মি বেগে, ঠিক আছে, আলোর গতিতে এখানে ডাটা হ্যাঁ আদান প্রদান করা হয় অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে। কোর, প্রথমে হচ্ছে কোর, তারপরে কাটিং, তারপরে জ্যাকেট। ধরো এটা যদি আমি এইভাবে, এটা যদি চিত্রের মাধ্যমে দেখাই, এই যে এটা হচ্ছে তোমার কোর, ঠিক আছে, এতটুকু হচ্ছে, অর্থাৎ তারের একদম ভিতরের যে অংশটা, তারের ভিতরের একদম যে অংশটা, এটাকে বলা হয় কোর। তারপরে হচ্ছে কাটিং, তারপরে কি কাটিং। ধরো এই যে কুরকে যে আবরণটি ঘুরে রাখে তাকে বলা হয় কার্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে কুর, এটা হচ্ছে কার্ডিং। এটা তোমরা যদি অপটিক্যাল ফাইবার আসে তাহলে চিত্রটা এঁকে দিবা, তাহলে নাম্বারটা একটু বেশি পাবা, ঠিক আছে। কুর, এই যে অতি প্রথম ভিতরের যে অংশটা, এটাকে বলা হয় কুর। তারপরে যে হ্যাঁ কুরকে ঢেকে যে রাখে আবরণটা, তাকে বলা হয় কার্ডিং। তারপরে কাটিং কে যে ঘুরে রাখে, এটাকে বলা হয় জ্যাকেট। তাকে কি বলা হয়, জ্যাকেট। অর্থাৎ এই যে কাটিং থেকে একটু মোটা হবে হচ্ছে জ্যাকেটটা, অর্থাৎ জ্যাকেটটা হচ্ছে কুর এবং কাটিং, এই দুইটাকেই কি করবে, ঘুরে রাখবে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার কেবলের একটি চিত্র। এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার কেবলের চিত্র। এই যে এটা হচ্ছে তোমার কুর, এটা হচ্ছে তোমার কুর, এটা হচ্ছে তোমার কার্ডিং, এটা হচ্ছে তোমার জ্যাকেট। আশা করি এটা চিত্রের মাধ্যমে তোমরা দিলে অবশ্যই ভালো একটি নাম্বার পাবা। এটা একটু বিস্তারিত দেখে নিলা। তারপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি টপিক, তা হচ্ছে ডেটা কমিউনিকেশন। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে দ্বিতীয় অধ্যায়টি করতেছি, এই অধ্যায়ের নাম কিন্তু ডেটা কমিউনিকেশন। এখন ডেটা কমিউনিকেশন কোন নাম্বারের জন্য যে কোনো বুটের মধ্যে আসতে পারে, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট ডেটা কমিউনিকেশন। একটু দেখে নাও কিভাবে কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলা হয়। যেহেতু এটা একটা সংজ্ঞা, এই জন্য একটু ভালোভাবে খাতায় নোট করে একটু শিখে নাও। এটা এই যে কোনো বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ডেটা কমিউনিকেশন এটা কি হলো, কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলা হয়। তারপরে আসো ডেটা ট্রান্সমিশন স্পিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে আমাদের তিন প্রকার। ডেটা ট্রান্সমিশন স্পিড আমাদের কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এটা নৈবিত্তিকের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এখন ন্যারো ব্যান্ড, এই যে ন্যারো ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। এটা একটু মাথায় রাখবা, এটা নৈবিত্তিকের জন্য। এটা কিসের জন্য, নৈবিত্তিকের জন্য। ন্যারো ব্যান্ড এর স্পিডটা কত, 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। ভয়েস ব্যান্ড এটা হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। তাহলে ভয়েস ব্যান্ডের স্পিড কত, 9600 বিপিএস পর্যন্ত, অর্থাৎ 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। তারপরে ব্রডব্যান্ড এটা হচ্ছে 1 এমবিপিএস পর্যন্ত, ঠিক আছে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা নৈবিত্তিকের জন্য। আর ভয়েস ব্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ভয়েস ব্যান্ডের বিপিএস কত, 9600 বিপিএস পর্যন্ত, ঠিক আছে। এখন আমি এখানে একটি শখ করে নিয়েছি, এটা নৈবিত্তিকের জন্য একটু খেয়াল রাখবা। এই যে তুলনার বিষয়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এটার হচ্ছে গতি অর্থাৎ স্পিড। এই যে ন্যারো ব্যান্ডের স্পিডটা হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। ভয়েস ব্যান্ডের যে স্পিডটা, তা হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত, অর্থাৎ 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। এটা মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস ব্যান্ড, ঠিক আছে, 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। তারপরে ব্রডব্যান্ড এটা হচ্ছে 1 এমবিপিএস থেকে 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। 1 এমবিপিএস থেকে 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে ব্রডব্যান্ড। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাও আসতে পারে, যেমন ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত, 300 থেকে 400। ভয়েস ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত, 200 থেকে 3600।
ভয়েস ব্যান্ডের এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবা। ভয়েস ব্যান্ডের ফ্রিকোয়েন্সি 200 থেকে 3600 পর্যন্ত। তারপরে ব্রডব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি তা কত, 1 থেকে 300 গিগাবিট পর্যন্ত, ঠিক আছে, 1 MBPS থেকে 300 গিগাবিট পর্যন্ত, এটা একটু মাথায় রাখবা। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড, এই যে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এগুলো নৈবিত্তিকের জন্য কাজে লাগবে। ডেটা ট্রান্সমিশন মোড, এটা হচ্ছে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্সের মধ্যে হচ্ছে, সিমপ্লেক্সটা হচ্ছে একমুখী ডাটা, ঠিক আছে, সিমপ্লেক্স উভয়মুখী ডাটা না, ঠিক আছে, একমুখী ডাটা, শুধু বলা যাবে, শোনা, তুমি রিপিট করতে পারবা না, ঠিক আছে, শুধু শুনতে পারবা কিন্তু রিপিট করা যাবে না, এটাকে বলা হয় সিমপ্লেক্স। যেমন এই যে ধরো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ বি এর কাছে ডাটাটা পাঠাইলো, কিন্তু বি কখনোই এ এর কাছে ডাটা পাঠাইতে পারবে না। যেমন রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস। এখন রেডিওর মধ্যে কোনো কিছু বলা থাকলে তুমি যে কথা বলো, এটাকে রেডিও যে কথা বলে রেডিওর ভিতরে, সে কি শুনতে পারবে না। টেলিভিশন, তুমি একটা টেলিভিশন দেখতেছো, যে কোনো মুভি দেখতেছো, এখন তুমি যদি ঘরের মধ্যে বসে বসে টেলিভিশনের লোককে গালিগালাজ করো অথবা ভালো কমেন্ট করো, এখন কি টেলিভিশনের লোক শুনতে পারবে না। তাহলে রেডিও, টেলিভিশন এগুলো হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। তারপরে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে উভয়মুখী ডাটা কিন্তু একসঙ্গে না, উভয়মুখী ডাটা কিন্তু একসঙ্গে না। ধরো এ বি এর কাছে ডাটাটা পাঠাইলো, এখন বি এটা পরে পরবর্তীতে পাঠাইতে পারবে, অথবা শুনে পরবর্তীতে দেখো আস্তে আস্তে পাঠাতে পারবে, কিন্তু একসাথে না। এ বি এর কাছে পাঠাইলো, এখন বি ডাটাটা পরে অথবা তথ্যটা জেনে দ্বিতীয়টা রিপ্লাই দিল, কিন্তু পরে, একসাথে না। এর উদাহরণ হচ্ছে SMS। যেমন কেউ তোমাকে SMS পাঠাইলে SMSটার প্রশ্নটি পরে তুমি উত্তরটা দিবা, ঠিক আছে, এরকম। তারপরে ওয়াকি টকি, ধরো পুলিশের হাতে সাধারণত থাকা, থাকতে দেখা যায়, এই যে ওয়াকি টকি এরকম ভাবে একটা থাকে, ঠিক আছে, এরকম একটা থাকে, এটাকে বলে ওয়াকি টকি। পুলিশের হাতে থাকে, তারা সর্বদা কথা বলতে থাকে, 1 নম্বর রুট থেকে 3 নম্বর রুটে আসতেছে, 5 নম্বর রুট থেকে 6 নম্বর রুটে আসতেছে, এরকম দুইটা পুলিশের মধ্যে থাকে, তারা কথা বলে কিন্তু একসাথে না, একটা কথা শুনে তারপরে তারা জবাব দেয়। যেমন SMS, ওয়াকি টকি, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স। তারপরে কি ফুল ডুপ্লেক্স। এখন ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে তোমার উভয়মুখী ডাটা, অর্থাৎ একসাথে দুইটাই ডাটা আদান প্রদান করতে পারবে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। তাহলে ধরো এ বি এর কাছে ডাটা পাঠাইলো, বি এর কাছে ডাটা পাঠাইলো। যেমন একসাথে মোবাইল ফোন, তুমি যখন কারোর সাথে মোবাইলে কথা বলো, তখন কিন্তু একসাথে দুইজনেই কথা বলতে পারো, ঝগড়া করতে পারো, যে কোনো কথা বলতে পারো একসাথে, উভয় এক কথা তুমি না শুনে পরবর্তীতে তার রিপ্লাই দিয়ে দিতে পারো সাথে সাথেই। তাহলে এটাকে বলা হয় হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমি আবার বলছি, সিমপ্লেক্সের মধ্যে রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস। হাফ ডুপ্লেক্সের মধ্যে SMS, ওয়াকি টকি। ফুল ডুপ্লেক্সের মধ্যে মোবাইল ফোন। তারপরে আছে ক্লাউড কম্পিউটিং, এটা একটু রাখবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% ক নাম্বারের জন্য, আবার হচ্ছে সৃজনশীলের জন্য। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে ইন্টারনেটের জগতে অল্প ব্যয় করে যখন তুমি অধিক সুবিধা ভোগ করো, তখন তাকে ক্লাউড কম্পিউটিং বলে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অল্প কিছু ব্যয় করে, ইন্টারনেটের মাধ্যমে অল্প কিছু খরচ করে অথবা ব্যয় করে যখন তুমি সুবিধা ভোগ করো, তখন তাকে ক্লাউড কম্পিউটিং বলে। ধরো তোমার বিয়ার অনুষ্ঠান, ঠিক আছে, ধরো তোমার বিয়ার অনুষ্ঠান, 500 মেহমান তোমার দাওয়াতে। এখন তোমার কি করতে হবে, এই মেহমানগুলোকে খাওয়াতে হবে। যদি তুমি মেহমানকে খাওয়াতে গেলে, দেখো মেহমানকে খাওয়াতে গেলে তোমার বাসন লাগবে, ডেকোরেশন লাগবে, তারপরে আনুষঙ্গিক ডেস্কি লাগবে, আরো অন্যান্য অনেক কিছু লাগবে, এই পাল লাগবে, এই তোমার ফ্যান্ডেল লাগবে, অনেক কিছু লাগবে। এই সরঞ্জামগুলো তুমি যদি একটা বিয়া করার জন্য এতগুলো সরঞ্জাম ক্রয় করো, তাহলে তো তোমার অনেক টাকা চলে যাবে, ঠিক আছে। এই যে অনেক টাকা ব্যয় হবে শুধু সরঞ্জামের জন্য, মানুষকে খাওয়ানোর জন্য, বাসনপত্র বলো, তারপরে পানি খাওয়ার বা অন্যান্য আসবাবপত্র, ধরো বিয়ার মধ্যে যা যা আসবাবপত্র লাগে, এটা যদি তুমি ক্রয় করো, তাহলে কিন্তু তোমার অনেক টাকা লাগবে। এখন এটা আমাদের কি করেছে, এই যে বিয়ার যে ডেকোরেশন, আমরা সবাই জানি কমিউনিটি সেন্টার, ঠিক আছে, কমিউনিটি সেন্টার অথবা আমাদের গ্রামে যারা আছি, তারা আমরা বাড়িতে আমাদের উঠানে বিয়ার যে ডেকোরেশন গুলো করি, তা কিন্তু আমরা ভাড়া আনি, ঠিক আছে, অল্প দামে। ধরো কোনো মালিকের এগুলো আছে, আমি বিয়ার জন্য 1 দিন বা 2 দিনের জন্য এই ডেকোরেশন গুলো তার থেকে কি আনি, ভাড়া আনি, ঠিক আছে। ধরো মালিক তো এগুলো ক্রয় করেছে, ঠিক আছে, মালিক এগুলো ক্রয় করেছে ধরো 5 লক্ষ টাকা দিয়ে, ধরো 5 লক্ষ আমি ধরে নিলাম, এগুলো 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে। এখন আমি কি যে মালিকের কাছ থেকে ডেকোরেশন গুলো ভাড়া আনবো, তাকে কি 5 লক্ষ টাকা দিব না, হয়তো বা 20,000 অথবা 30,000 টাকা দিব, ঠিক আছে। এই যে আমি কিন্তু যদি মালিক না থাকতো, তাহলে এই সরঞ্জাম গুলো কিন্তু আমার 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে হতো, ক্রয় করে বিয়াটা আমার চালাইতে হইতো। এখন কি, যেহেতু একটা মালিকের কাছ থেকে আমি
অল্প কিছু টাকা ব্যয় করে অধিক সুবিধা পাচ্ছি, ঠিক আছে, আমার কিনার মতনই সুবিধা পাচ্ছি, এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ অল্প কিছু খরচ করে ইন্টারনেটে অথবা অন্য কোনো কারো কাছ থেকে যখন আমরা এই অধিক সুবিধা পাই তখন আমাদের ক্লাউড কম্পিউটিং বলি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, এটা উদ্দীপকেও আসতে দেখা যায় এবং নৈবিত্তিকের মধ্যেও আসতে দেখা যায়। এটা অবশ্যই প্রত্যেক বুটের জন্য ইম্পর্টেন্ট এবং নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এই টপিকটা একটু ভালোভাবে দেখো। এখানে দেওয়া আছে ধরো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এইগুলো একটু মাথায় রাখবা। একটা হচ্ছে ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট। এই তিনটাকে মানুষ গুলিয়ে ফেলে, স্টুডেন্ট কি করে গুলিয়ে ফেলে, আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা এটা যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আর তোমার দ্বিতীয় অধ্যায় নিয়ে কোনো টেনশন থাকবে না। আমি দ্বিতীয় অধ্যায়ের যত মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সব এই ভিডিওর মধ্যে এনে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দুইবার দেখো, ইনশাল্লাহ আশা করি এখান থেকে দুইটা সৃজনশীল আসলে তোমরা দুইটা সৃজনশীলই সমাধান করতে পারবা। দেখো ইউনিকাস্টের মধ্যে কি, ইউনিকাস্টের মধ্যে ধরো তোমার একটি নেটওয়ার্ক ব্যবস্থা, ঠিক আছে, তোমার একটি নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে ধরো তোমার যে নেটওয়ার্ক ব্যবস্থা এর অধীনস্থ BCDE এই নেটওয়ার্ক গুলো আছে। ধরো তোমার একটি নেটওয়ার্ক ব্যবস্থা আছে এর অধীনস্থ যে নেটওয়ার্ক গুলো আছে, ধরো B আছে, C আছে, D আছে। এখন নির্দিষ্ট কোনো ডিভাইসে তথ্য পাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি তোমার অধীনস্থ যত নেটওয়ার্ক গুলো আছে তুমি কি করলা, তুমি শুধু B এর কাছে তথ্যটা প্রেরণ করলা। অর্থাৎ তোমার অধীনস্থ নোটগুলোর মধ্যে অথবা তোমার অধীনস্থ কম্পিউটার নেটওয়ার্কগুলোর মধ্যে তুমি যদি নির্দিষ্ট কোনো ডিভাইসকে তথ্য প্রেরণ করো, শুধুমাত্র একটি নির্দিষ্ট ডিভাইসকে, অন্যান্য ডিভাইস পাবে না। তুমি যখন তোমার অধীনস্থ নেটওয়ার্কগুলোর মধ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট ডিভাইসকে তথ্য প্রেরণ করো, আর ওই তথ্য যাকে প্রেরণ করেছ ওই নেটওয়ার্কই ব্যবস্থা যদি শুধু পেয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিভাইসকে তথ্য প্রেরণ করা হলে তাকে বলা হয় ইউনিকাস্ট। কিভাবে মনে রাখবা, ইউনিকাস্ট। ধরো এর অধীনস্থ এখানে আছে BCDE। এখন শুধু ডাটা প্রেরণ করলো নির্দিষ্ট বি কে। এখন CDE এই নেটওয়ার্কগুলো কিন্তু জানে না বি কে কি ধরনের ডাটা প্রেরণ করেছে। অর্থাৎ CDE এই তিনটার একটাও ডাটা অর্থাৎ তথ্য পেল না। তার মানে হচ্ছে যখন তোমার অধীনস্থ নেটওয়ার্ক নোটগুলোর মধ্যে তুমি নির্দিষ্ট কোনো ডিভাইসকে তথ্য প্রেরণ করবা, অর্থাৎ শুধু একটিকে, তখন তাকে বলে ইউনিকাস্ট। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে ব্রডকাস্ট। তারপরে কি ব্রডকাস্টের সংজ্ঞাটা এভাবে তুমি দিতে পারো, তোমার নেটওয়ার্কের অধীনস্থ যতগুলো ডিভাইস আছে, অর্থাৎ তোমার নেটওয়ার্ক অধীনে ধরো এর অধীনে B আছে, C আছে, D আছে, E আছে, F আছে, এরকম অনেকগুলো তোমার নেটওয়ার্কের ডিভাইস আছে। এখন তোমার অধীনস্থ নেটওয়ার্কগুলোর মধ্যে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসই তথ্য পাবে, অর্থাৎ তোমার অধীনস্থ, অর্থাৎ এর অধীনস্থ দেখো B আছে, C আছে, D আছে, এখন তিনটাই কি পেলো, তথ্য পেলো। তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে তোমার ব্রডকাস্ট। এখন একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবা। ধরো তুমি ফেসবুক চালাও, এখন তোমার ফেসবুকের মধ্যে 3000 স্টুডেন্ট আছে, 3000 ওই তোমার ফ্রেন্ড আছে, ঠিক আছে। তোমার এই ফেসবুকের মধ্যে তোমার ফ্রেন্ড লিস্টের মধ্যে 3000 ফ্রেন্ড আছে। এখন তুমি ধরো তোমার ফেসবুকের মধ্যে একটা স্টোরি অথবা যে কোনো একটা পোস্ট করলা, তোমার এই যে স্টোরিটা ছাড়লা অথবা পোস্টটা করলা, এখন তোমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে সবার কাছেই তোমার কি যাবে, ওই তোমার পোস্ট অথবা স্টোরিটা যাবে। অর্থাৎ তোমার ফেসবুকে যতগুলো বন্ধু আছে, অর্থাৎ তোমার ফেসবুকের অধীনস্থ যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে তোমার স্টোরিটা, তুমি যদি ফেসবুকে স্টোরি দাও অথবা তুমি একটা পোস্ট করো, তাহলে 3000 ফ্রেন্ডের কাছে কি হবে, তোমার এই স্টোরি অথবা তোমার এই পোস্টটা যাবে। অর্থাৎ এই যে এখানে ব্রডকাস্ট বোঝায়, ঠিক আছে। যখন তোমার অধীনস্থ নেটওয়ার্কের যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসকেই তথ্য প্রেরণ করা হয়, সবগুলো তোমার ডিভাইসকে তথ্য প্রেরণ করা হয়, তখন তাকে বলা হয় ব্রডকাস্ট। আমি আবারও বলছি, ইউনিকাস্ট মানে শুধু একটির কাছে পাঠাবে, নির্দিষ্ট একটি ডিভাইসের কাছে পাঠাবে। ব্রডকাস্ট মানে হচ্ছে অধীনস্থ কম্পিউটারে সবগুলোকে তথ্য পাঠাবে। দেখো B এর কাছে, C এর কাছে এবং D এর কাছে সবার কাছেই গেল। তাহলে ধরো শুধু উদ্দীপকে এইভাবে আছে নৈবিত্তিকের মধ্যে, এটা কোন কাস্ট তুমি বলতে পারবা না, এটা ব্রডকাস্ট। কারণ ব্রডকাস্টের নিয়ম হচ্ছে অধীনস্থ কম্পিউটার সবাই ডাটা পাবে। আর যদি এরকম থাকে শুধু একটার কাছে গেল, তাহলে এটা হচ্ছে ইউনিকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে কি তিনটার মধ্যে যাবে। আর মাল্টিকাস্ট মানে হচ্ছে ধরো
এই মাল্টিকাস্ট মানে এরকম, তোমার ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে 3000 ফ্রেন্ড আছে, ঠিক আছে? 3000 ফ্রেন্ডের মধ্যে তুমি কি করলা, 3000 ফ্রেন্ডগুলোর মধ্যে তুমি 100 ফ্রেন্ড নিয়ে তুমি একটা গ্রুপ খুলে নিলা। 100 ফ্রেন্ড গুলো নিয়ে তুমি কি করলা, একটা গ্রুপ খুলে নিলা। এখন 100 গ্রুপ যে খুললা তুমি, এই যে 100 গ্রুপ তুমি 100 মেম্বার নিয়ে যে গ্রুপটা তুমি খুললা, তুমি যদি গ্রুপের মধ্যে একটা তথ্য প্রেরণ করো, তখন তোমার গ্রুপের অধীনস্থ যারা আছে 100 মেম্বারই কিন্তু তোমার তথ্যগুলো দেখতে পারবে। এই যে তোমার ফেসবুকে 3000 ফ্রেন্ড আছে, তারা কিন্তু তোমার তথ্যগুলো দেখতে পারবে না, কারণ তারা তোমার গ্রুপের মধ্যে নেই। তোমার গ্রুপের মধ্যে 100 মেম্বার আছে, তুমি গ্রুপের মধ্যে কোনো তথ্য দিলে যদি 100 মেম্বারই পায়, তখন তাকে বলা হয় হচ্ছে মাল্টিকাস্ট। আমি আবারও বলছি, ইউনিকাস্টের মধ্যে শুধু একটি নির্দিষ্ট অধীনস্থকে প্রেরণ করা হবে, আর মাল্টিকাস্টের মধ্যে একাধিক অধীনস্থর নিকট তথ্য প্রেরণ করা হবে। হ্যাঁ, 1-2টা বাদী, ঠিক আছে, 1-2টা বাদী, তখন তুমি এটাকে বুঝতে হবে মাল্টিকাস্ট। ধরো এই যে এর অধীনস্থ বি সি ডি ই পি এরকম আছে, তাহলে এ বি এর কাছে দিল, এ সি এর কাছে দিল, এ ডি এর কাছে দিল, এ ই এর কাছে দিল, এ পি এর কাছে কিন্তু দেয় নাই, পি এর কাছে কি করে নাই, দেয় নাই। অথবা ধরো ই এর কাছে দেয় নাই, ঠিক আছে, ই এর কাছে দেয় নাই। অর্থাৎ যখন কোনো একটি নেটওয়ার্ক ব্যবস্থায় তোমার অধীনস্থ কম্পিউটারগুলোর মধ্যে নির্দিষ্ট অনেকগুলো ডিভাইসের মধ্যে তথ্য প্রেরণ করো, ঠিক আছে, নির্দিষ্ট একাধিক আর কি, একের অধিক, যখন একটিকে প্রেরণ করবা তখন তাকে বলা হয় ইউনিকাস্ট, যখন সবগুলোকে প্রেরণ করবা তখন তাকে বলে ব্রডকাস্ট। আর যখন তুমি একাধিক, অর্থাৎ তোমার গ্রুপের মধ্যে যারা আছে, একটা গ্রুপ খুললে কিন্তু একের অধিক লোক লাগে, ঠিক আছে, মেম্বার্স লাগে, তাহলে অবশ্যই আমার একাধিক মেম্বারের কাছে যখন আমরা ডাটাটা প্রেরণ করি, তখন এটাকে বলা হয় মাল্টিকাস্ট। কিন্তু একটা অথবা দুইটা, অর্থাৎ ফেসবুকে আমার 5000 ফ্রেন্ড আছে, ধরো 5000 ফ্রেন্ড থেকে 5000 ফ্রেন্ডই তো আমার গ্রুপের মধ্যে নেই, আমার গ্রুপের মধ্যে ধরো 100 অথবা 200 অথবা 1000 মেম্বার আছে, গ্রুপের মধ্যে যারা আছে সবাই পাবে, কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কিন্তু পাবে না। ঠিক তেমনি মাল্টিকাস্ট মানে হচ্ছে একাধিক অধীনস্থ নিকট যাবে, নির্দিষ্ট কতগুলো নিকট যাবে না। আর ব্রডকাস্ট মানে 3টার নিকটেই যাবে, ইউনিকাস্ট মানে কি শুধু একটির মধ্যে যাবে। আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটি আবার প্রথম থেকে দেখো। ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় টেকনিক আমি শর্ট এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন তোমরা কি করবা, এই যে একটি বুট কোশ্চেন নিয়ে, ঠিক আছে, তোমরা একে একে প্র্যাকটিস করতে থাকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ দিয়ে জানাবা, তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।